বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে এসেছে সেই চিরচেনা প্রশ্ন, ক্ষমতায় কে আসবে আর তারা দেশটা কিভাবে চালাবে। আরও স্পষ্ট করে বললে, আমরা আসলে কি ধরনের সরকার চাই? উদার গণতান্ত্রিক সরকার, নাকি শুধুই স্লোগান নির্ভর ক্ষমতার রাজনীতি? আগামী ৩ সপ্তাহেরও কম সময় বাকি জাতীয় নির্বাচনের। এই অল্প সময়ের মধ্যেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ কোন পথে থাকবে। নির্বাচন হলেই কেউ না কেউ বিজয়ী হবে, কিন্তু প্রশ্ন হলো, যারা জিতবেন তারা কি সত্যিই জনগণের চিন্তাভাবনা বহন করবেন? আপনি যে আশা নিয়ে ভোট দেবেন, সেই আশার প্রতিফলন কি শাসনে দেখা যাবে? এই প্রশ্নগুলো এখন আর ব্যক্তিগত নয়, এগুলো এখন রাষ্ট্রীয় প্রশ্ন। তাই এখনই সময় ভোটার হিসেবে আমাদের স্পষ্ট করে বলা, আমরা আসলে কি ধরনের সরকার চাই। ঠিক এই প্রেক্ষাপটে আজ একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশ থাকবে লিবারাল ডেমোক্রেসির হাতে নাকি যাবে উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের দখলে। দুটি অপশন, উদার গণতন্ত্র আর উগ্রপন্থা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই শুধু এই দুই অপশনের সামনে দাঁড়িয়ে আছি? আর উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে? ইঙ্গিত কি জামায়াতে ইসলামীকে? জামায়াতকে উগ্র ডানপন্থী বলা যায়, এ নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু রাষ্ট্রবিরোধী, এই অভিযোগের ভিত্তি কোথায়? এগুলো কি রাজনৈতিক বক্তব্য, নাকি এর পেছনে বাস্তব কোনো তথ্য আছে? মির্জা ফখরুল আরও বলেন, আমাদের উদারপন্থী গণতন্ত্রের মানুষের কল্যাণের পথ বেছে নিতে হবে। শুনতে ভালো লাগে, কিন্তু লিবারাল ডেমোক্রেসি মানে আসলে কি? লিবারাল ডেমোক্রেসি মানে ভিন্ন মত থাকবে কিন্তু বিদ্বেষ থাকবে না, নীতি নিয়ে বিরোধ হবে কিন্তু ব্যক্তিকে শত্রু বানানো হবে না, কেউ কারো গলা টিপে ধরবে না, সবাই কথা বলবে, সবাই নির্বাচনে অংশ নেবে, তারপর জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু বাস্তবে কি তাই হচ্ছে? কিছু রাজনৈতিক দলকে কি নিষিদ্ধ করা হয়নি? কিছু দলকে কি নির্বাচন থেকে বাইরে রাখা হয়নি? এই প্রক্রিয়ায় বিএনপির সম্মতি কি ছিল না? এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বিএনপিকে কতটা লিবারাল ডেমোক্রেসির পক্ষের শক্তি বলা যায়? এই প্রশ্নগুলো থেকেই যায়। এখন আসা যাক জনগণের কথায়। প্রথম আলোর প্রতিবেদনের নিচে মোহাম্মদ সিরাজ উদ্দিন নামে একজন মন্তব্য করেন। তিনি বলেন, স্যার, আপনারা ক্ষমতায় আসুন, আমার আপত্তি নেই, কিন্তু দয়া করে বিদেশি নাগরিক আর ঋণ খেলাপিদের এমপি বানাবেন না। এরা দেশকেও খাবে, দলকেও শেষ করবে। এটা একটা আর্তনাদ। কারণ বাস্তবতা হলো, বিএনপির মনোনয়নপ্রাপ্ত অনেক প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আছে। আবার কেউ কেউ দ্বৈত নাগরিক। আইন বদলে এসব করা হলেও নৈতিক প্রশ্ন থেকেই যায়। বিদেশি নাগরিকরা টাকা পাঠাবেন, পরামর্শ দেবেন, এতে আপত্তি নেই, কিন্তু নীতি নির্ধারণের জায়গায় মন্ত্রী এমপি হিসেবে আজ আমরা দেখছি অনেক সাবেক মন্ত্রী এমপি বিদেশে পালিয়ে গেছে, কারণ তারা বিদেশি নাগরিক। যদি পালানোর সুযোগ না থাকতো, তাহলে লুটপাট করতে 5 বার ভাবত। DH শরীফ নামে আরেকজন লিখেছেন, আপনি যাদের উগ্র রাজনীতির অভিযোগ করছেন, তাদের কিছু অংশ আপনার দলেও আছে। এই মন্তব্য বিএনপির জন্য চোখ খুলে দেওয়ার মতো। দেখুন, দেশের মানুষের আদর্শের বড় বড় শব্দে আর আগ্রহী না। উদারপন্থী না কট্টরপন্থী, এগুলো সাধারণ মানুষের কাছে গৌণ। মানুষ জানতে চায় আপনি কতটা দুর্নীতিবাজ, 100 টাকার কাজ করলে আপনি কয় টাকা চুরি করবেন, এটাই মূল প্রশ্ন। আমরা আর ছোট বড় চোর বেছে নিতে চাই না, এমন একজন এমপি চাই যার সম্পদ এমপি হওয়ার পর 20 থেকে 30 গুণ না বাড়ে। আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে, পদ্মা সেতু তার উদাহরণ, কিন্তু অভিযোগ হলো 20 টাকার কাজে 50 টাকা দেখানো হয়েছে। এই চুরিটাই মানুষ আর চায় না। এস আলম দেশের অন্যতম বড় লুটেরা, ব্যাংক লুটপাটের অভিযোগ থাকা সত্ত্বেও তদন্ত থামিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, তখন বিএনপি কেন চুপ ছিল? কেন একটি বিবৃতিও দেয়নি? বলা হয়, এস আলমের টাকা বিএনপির নেতারাও পেয়েছেন। যদি তা না হয়ে থাকে, বুকে হাত দিয়ে বলুন। আমরা আদর্শ বুঝি না, আমরা দেশপ্রেম বুঝি। যে কম চুরি করে সে দেশপ্রেমিক। আপনারা ঘোষণা দিন, ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ নিজের দলের হলেও ছাড় দেবেন না। এই অঙ্গীকার যদি করতে পারেন, তাহলেই মানুষ বিশ্বাস করবে আপনার হাতে দেশ নিরাপদ। আমরা কি চাই সেটা যদি রাজনীতিবিদরা না শোনেন, তাহলে গণতন্ত্র অর্থহীন হয়ে যাবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 TV।